নাইট অফ চ্যাম্পিয়ন্স শেষ হয়ে গেছে আর আমরা দেখতে পেয়েছি সৌদি আরেবিয়াতে ঘটে গেছে একটা মিরাকেল। কারণ স্যামি জেন প্রথমবারের জন্য হয়ে গেছে ডাব্লিউডাব্লিউইতে আনডিসপিউটেড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মানে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, কিন্তু এইটা তার ডাব্লিউডাব্লিউইতে প্রথম কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ভিক্টরি। সাথে সাথে স্যামি জেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও হয়ে গেছে। আর এখন আমরা বলতে পারি স্যামি জেন আর কেভিন ওয়েন্স দুজনই বা দুই বেস্ট ফ্রেন্ডই ডাব্লিউডাব্লিউইতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মজা একবার পেয়ে গেছে তাদের জীবনে। আর স্যামি জেন সত্যি এটার জন্য অনেক ওয়েট করেছিল, অনেক অপেক্ষা করেছিল, আর অবশেষে স্যামি জেনের কাছে সেই আনন্দ এসেছে। আর এই আনন্দ স্যামি জেন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো এটা নিয়ে তো কথা হবেই, তার সাথে সাথে নাইট অফ চ্যাম্পিয়ন্সে আর কি কি হয়েছে, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ে কে জিতলো, ম্যাচগুলো কেমন হলো, আমি কেমন স্টার্টিংস দেবো প্রত্যেকটা ম্যাচকে আমার মতো করে, সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম কিং অফ দ্য রিংয়ের ফাইনাল, যেখানে জে উসো ভার্সেস ওভাফেমির ম্যাচ দিয়ে নাইট অফ চ্যাম্পিয়ন্স শুরু হয়েছিল। এবার এই ম্যাচের যদি কথা বলা হয়, এই ম্যাচের আমার ওভারঅল প্রেডিকশন হয়তো ভুল হয়েছে, কারণ আমি জে উসোকে প্রেডিক্ট করেছিলাম, কিন্তু আমি সেই প্রেডিকশানে এটাও বলেছিলাম যদি এই ম্যাচে কারো ইন্টারফারেন্স না ঘটে, বিশেষ করে ব্রক লেসনারের ইন্টারফারেন্স না ঘটে, তাহলে এই ম্যাচে জে উসোর কাছে কোনো সুযোগই থাকবে না যে সে ওভাফেমিকে হারাবে। আর ওভাফেমি খুব সহজেই জে উসোকে হারিয়ে নতুন কিং অফ দ্য রিং হয়ে যাবে। আর হয়েছেও ঠিক সেইটা, কারণ এই ম্যাচে আমরা কারো ইন্টারফারেন্স দেখতে পাইনি, বিশেষ করে আমরা ব্রক লেসনারেরও ইন্টারফারেন্স দেখতে পাইনি। কিন্তু তবু জেউসোর ভাগ্য ভালো যে জেউসো এই ম্যাচে তবু কিছু সুযোগ পেয়েছে, কারণ ওভাফেমিকে মারার সুযোগ সবাই পায় না, এমনকি ব্রক লেসনারও রেসলম্যানে ওভাফেমিকে ঠিকমতো মারার সুযোগ পায়নি। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে জেউসো তবু ওভাফেমির এগেনস্টে নিজের বেস্টটা দেওয়ার একটা সুযোগ পেয়েছে। আর আমি বলতে পারি যে জেউসো চেষ্টা করেছিল, কারণ এই ম্যাচে আমরা জেউসোর তরফ থেকে স্প্ল্যাশ দেখেছি, জেউসোর তরফ থেকে স্পিয়ার দেখেছি, এমনকি জেউসোর তরফ থেকে আমরা স্লিপার হোল্ডও দেখেছি। কিন্তু অবশেষে আমরা দেখতে পেয়েছি ওভাফেমি যখন জেউসোকে তুলে তার ফল ফ্রম গ্রেস মেরে দেয়, তখন জেউসোর কাছে আর কোনো উপায় থাকে না, জেউসো এই ম্যাচটা হেরে যায়। আর ওভাফেমি হয়ে যায় আমাদের এই বছরের ব্র্যান্ড নিউ কিং অফ দ্য রিং। মানে ওভাফেমি এখন রাজা হয়ে গেছে। এখন দেখার বিষয় এটা থাকবে যে সামার স্ল্যামে ওভাফেমি কোন চ্যাম্পিয়নকে ফেস করে, কারণ এখন তো তার সামনে একটা নতুন চ্যাম্পিয়নও চলে এসেছে। তো এই ডিসিশনটা ওভাফেমির হাতে আছে। আর ওভারঅল যদি এই ম্যাচটাকে স্টার্টিংস দিতে হয়, আমি বলবো ম্যাচটা ঠিকঠাক ম্যাচ ছিল। মানে ওভাফেমির তরফ থেকে আমরা যেমন ম্যাচ আশা করি তার থেকে তো ম্যাচটা অন্তত বেশি ডেলিভার করেছে। তো এই ম্যাচটাকে আমি দেবো 3 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপর যদি কুইন অফ দ্য রিংয়ের ফাইনালের কথা বলা হয়, যেটা নেক্সট ম্যাচই ছিল, তো সেই ম্যাচটা তো শুরু হওয়ার আগে আমরা সেই ম্যাচের রেজাল্ট জেনে গেছিলাম, কারণ ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই ড্যান হোজেন এসেছিল সৌদি আরেবিয়ার ক্রাউডের সাথে আর কি এঙ্গেজ করতে, আর সেই সময় তাকে ইন্টারাপ্ট করে লিভ মর্গান। আর লিভ মর্গান তারপর বলে যে সে জাজমেন্টদের থেকে বা ডমিনিকের থেকে যে টাকা পয়সা নিয়েছে সেইগুলো যেন সে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেয়। ড্যান হোজেন বলে তুমি কোন টাকার কথা বলছো, আমি তো জানি না। আর তখন লিভ মর্গান বলে যে তুই যদি আমার সাথে এরকম করিস তাহলে তুই খুব বড় বিপদে পড়তে চলেছিস। আর তখন ড্যান হোজেন বলে যে আমি বিপদে পড়বো, ট্রাবল ট্রাবল, ইউ আর কার্সড। আর যখন লিভ মর্গানকে ড্যান হোজেন অভিশাপ দিয়ে দেয়, তখন তো আমরা জানতাম যে এরপরে কী হতে চলেছে, কিন্তু তবু লিভ মর্গান তখন ড্যান হোজেনকে থাপ্পড় ফাপ্পড় মেরে নিজের এন্ট্রেন্স কমপ্লিট করে। তারপর আমরা ইও স্কাইকেও দেখতে পারি। ম্যাচটা যখন শুরু হয় তখন দেখে বোঝাই যাচ্ছিল যে এই ম্যাচটায় যাই হোক না কেন আলটিমেটলি তো লিভ মর্গান হারতেই চলেছে, কারণ ড্যান হোজেনের কার্স থেকে আজ অব্দি কেই বা বেঁচেছে। তাই বলা যেতে পারে এই ম্যাচটার মানে ইন্টেন্সিটি বা এই ম্যাচটার এক্সাইটমেন্ট অনেকটাই কমে গেছিলো। তবুও আমরা দেখতে পেয়েছি মাঝখানে ইও স্কাইয়ের আর কি নিতে একটু চোট লেগেছিল, সেটা নিয়ে ইও স্কাই খুব ট্রাভেল পড়েছিল, মানে ট্রাভেলে পড়েছিল অ্যাকচুয়ালি, ট্রাভেল হয়ে গেছিলো তার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে ইও স্কাই সেখান থেকে রিকভার করে। আর পুরো ম্যাচে লিভ মর্গানের ডমিনেন্স থাকলেও যেহেতু তাকে ড্যান হোজেন কার্স করে দিয়েছিল, তাই ম্যাচটা জেতার তো তার কাছে কোনো উপায় ছিল না। লাস্টে আমরা দেখতে পাই যে টার্নবাকেলের উপর থেকে একটা মুভকে ইও স্কাই কাউন্টার করে, আর সেই মুভটাকে কাউন্টার করে ইও স্কাই লাগিয়ে দেয় তার ফিনিশার লিভ মর্গানের উপর। আর তারপর লিভ মর্গানকে পিন করে ইও স্কাই হয়ে যায় এই বছরের কুইন অফ দ্য রিং।
আর শুধু তাই নয়, কুইন অফ দ্য রিং হওয়ার সাথে সাথেই ইয়ো স্কাই তার ডিসিশনও জানিয়ে দিয়েছে। আর ইয়ো স্কাই বলেছে যে সে সামার স্ল্যামে লিভ মর্গানকেই ফেস করতে চলেছে WWE ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। মানে WWE আর কোনো সাসপেন্স রাখতেই চায়নি যে ইয়ো স্কাই তার বেস্ট ফ্রেন্ড রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে নাকি লিভ মর্গানকে চ্যালেঞ্জ করবে। ইয়ো স্কাই একদম ম্যাচ জেতার সাথে সাথে, কুইন হওয়ার সাথে সাথে এটা জানিয়ে দিয়েছে যে সে সামার স্ল্যামে লিভ মর্গানের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিতে চলেছে। আর যেহেতু লিভ মর্গান এখন ড্যান হজনের কার্স খেয়ে গেছে, হয়তো এটা সম্ভব হতেও পারে যে সত্যি সত্যি লিভ মর্গানের কাছ থেকে খুব তাড়াতাড়ি তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেতে চলেছে। আর ওভারঅল যদি এই ম্যাচটাকে স্টার রেটিং দিতে হয়, আমি বলবো এই ম্যাচটাকে আমি দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। কারণ যেমন বললাম, যেহেতু ড্যান হজন ম্যাচের শুরুতেই মানে লিভ মর্গানকে কার্স করে দিয়েছিল, তাই এই ম্যাচের এক্সাইটমেন্ট অনেকটাই কমে গেছিলো আর রেজাল্ট অনেকটাই আমাদের সামনে চলে এসেছিলো। আর আমি আমার প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম যে ইয়ো স্কাই জেতার সম্ভাবনা এই ম্যাচে বেশি, আর এক্ষেত্রে আমার প্রেডিকশন একদম ঠিক হয়েছে। কিন্তু আমার প্রেডিকশন যে এই ম্যাচের জন্য পুরোপুরি ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আর পরের ম্যাচ, যেটা ছিল সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটা স্টিল কেজ ম্যাচ। এবার এই ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই সেথ রলিন্স তো পুরো যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, কারণ স্টিল কেজে ঢোকার আগে সে চেয়ার, কেন্ডো স্টিক্স, মানে যা যা হয়, মানে যা যা দিয়ে সে ব্রন ব্রেকারকে মারতে পারে, টেবিল সব কিছু একদম রিংয়ের ভেতরে নিয়ে নিয়েছিল। আর তারপর ব্রন ব্রেকারেরও এন্ট্রেন্স, আর তারপর আমরা দেখতে পাই ম্যাচের শুরুতে তারা দুজন তো মানে দুটো চেয়ারে বসে থাকে। আর এইভাবে ম্যাচটা শুরু হয়ে দেখেই বোঝা যাচ্ছিলো যে এটাই হয়তো তাদের মধ্যে ফাইনাল এনকাউন্টার হতে চলেছে। তো এই ম্যাচের ইন্টেন্সিটিও খুব হাই ছিল। এই ম্যাচের একটা মোমেন্টে তো আমরা দেখতে পাই যে ব্রন ব্রেকারের মাথা ফাটা ফেটে একাকার হয়ে যায়। এছাড়া সেথ রলিন্সও একদম পুরো ব্রন ব্রেকারকে তার লিমিট অবধি নিয়ে গেছে, আর ব্রন ব্রেকারের তরফ থেকেও আমরা স্পিয়ার দেখতে পেয়েছি। মানে যা যা হতে পারতো, মানে সেথ রলিন্সকে একদম হাড়ের দৌড় গোড়ায় ব্রন ব্রেকারও নিয়ে চলে গেছিল। আর একটা মুহূর্তে যখন ব্রন ব্রেকার বুঝতে পারছিল যে এত কিছু করেও মানে টেবিল ইউজ করে, কেন্ডো স্টিক, চেয়ার সব কিছু ইউজ হয়ে গেছিলো এই ম্যাচে, আর স্টিল কেজের তো একদম ভালো মতো ফায়দা দুজনই তুলেছে। কিন্তু ব্রন ব্রেকার যখন বুঝতে পেরেছিল যে না, সেথ রলিন্সকে হারানো এত সহজ হবে না, তখন ব্রন ব্রেকার স্টিল কেজ থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল, মানে স্টিল কেজ থেকে বেরিয়ে ম্যাচটা জেতারও চেষ্টা করেছিল, কিন্তু সেথ রলিন্স তাকে সেটাও করতে দেয় না। আর ফাইনালি আমরা দেখতে পাই তারা তাদের শেষ চেষ্টা করে, কিন্তু সেই শেষ চেষ্টায় সেথ রলিন্স শেষ হাসিটা হাসে। কারণ আমরা দেখতে পাই যখন ব্রন ব্রেকার একদম তার লাস্ট মোমেন্টে ছিল যে এরপর যে তার ফিনিশার মেরে দেবে সে জিতে যাবে, তখন আমরা দেখতে পাই যে সেথ রলিন্স একদম টপ রোপ থেকে ব্রন ব্রেকারকে একটা স্টম্প মেরে দেয়, আর সেই স্টম্পটা খাওয়ার পর ব্রন ব্রেকার আর উঠতে পারে না। সেথ রলিন্স এই ম্যাচে ব্রন ব্রেকারকে ক্লিন পিন করে দিয়েছে স্টিল কেজের ভেতর, আর এইভাবে সেথ রলিন্স আজকে ম্যাচটা জিতে গেছে। তো এই ম্যাচে আমার প্রেডিকশন তো একদমই ভুল হয়ে গেছে, কারণ আমি সত্যি এটা আশা করিনি যে এই ম্যাচেও সেথ রলিন্স ব্রন ব্রেকারকে ক্লিন পিন করে হারিয়ে দেবে আর কারো ইন্টারফিয়ারেন্স হবে না। কিন্তু ডাব্লিউডাব্লিউইর মধ্যে যে এখনও এই সাহসটা আছে সেটা দেখে আমার ভালো লাগলো যে এখনও ম্যাচে কোনো ক্লিন ফিনিশ হতে পারে। আর সত্যি সেথ রলিন্স এখানে প্রমাণ করে দিয়েছে যে সে ডাব্লিউডাব্লিউইর একটা ভেটারেন। তো যাই হোক না কেন, এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 4.5 স্টার্স আউট অফ 5 স্টার্স, কারণ আমার ম্যাচটা সত্যি খুব ভালো লেগেছে। আর আমার মনে হয় এইখানেই এবার সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের গল্পের ইতি টেনে দেওয়া উচিত, মানে তাদের রাইভেলারি শেষ করে দেওয়া উচিত। এরপরে যদি আবার ডাব্লিউডাব্লিউই ব্রন ব্রেকার আর সেথ রলিন্সের গল্পে এগিয়ে নিয়ে যায়, আমার মনে হয় সেটা এবার একটু বেশি হয়ে যাবে, কারণ এবার সেথ রলিন্সকে অন্তত ভিশনের স্টোরি থেকে আলাদা করে অন্যদিকে নিয়ে যাওয়া উচিত বলেই আমার মনে হচ্ছে। নেক্সট ম্যাচের যদি কথা বলা হয়, সেটা আমরা দেখতে পেয়েছিলাম ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে ট্রিক উইলিয়ামস তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট রিকি সেন্স। এবার এই ম্যাচে ট্রিক উইলিয়ামসের সাথে যেহেতু লি লিয়াটি ছিল, তাই রিকি সেন্স তো সবার প্রথমে লি লিয়াটিকে রিং সাইড থেকে সরিয়ে দেয়, যেখানে সে একটু এডি গুডেরও ট্রিক ইউজ করে। কারণ লি লিয়াটির কাছে যে কেন্ডো স্টিকটা ছিল সেটাকে আর কি সেই যে স্টিল স্টেপস ছিল সেইখানে মেরে তার হাতে ছুঁড়ে দেয়, তারপর নিজেই পড়ে যায়। রেফারি ভাবে যে লি লিয়াটি হয়তো সেই কেন্ডো স্টিক দিয়ে মেরেছে রিকি সেন্সকে, তো রেফারি তখন কি করে যে লি লিয়াটিকে রিং সাইড থেকে সরিয়ে দেয়। আর লি লিয়াটি সরে যাওয়ার পর আমরা দেখতে পাই যে ট্রিক উইলিয়ামস একটু ডিস্ট্র্যাক্টেড হয়, সেটার ফায়দা তুলে রিকি সেন্স এই ম্যাচে ডমিনেট করার চেষ্টা করে। কিন্তু যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে এই মুহূর্তে অন্তত ট্রিক উইলিয়ামসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কোথাও যাবে না। আলটিমেটলি আমরা দেখতে পাই যখন রিকি সেন্স অনেক চেষ্টা করার পরেও ট্রিক উইলিয়ামসকে হারাতে পারে না, তখন আলটিমেটলি ট্রিক উইলিয়ামস একটা ট্রিক শট মেরে দেয়, আর এইভাবে সে রিকি সেন্সকে এই ম্যাচে পিন করে তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। এবার এই ম্যাচ থেকে আমি ডাব্লিউডাব্লিউর জন্য একটা ভালো কথা এটাই বলবো যে এই ম্যাচে ঠিক যেটা হওয়ার দরকার ছিল সেটাই ডাব্লিউডাব্লিউ করেছে। কারণ দেখো, ট্রিক উইলিয়ামসের তো জেতাটা দরকার ছিল, আর জেতার কথা ছিল সেটা
ম্যাচটা ট্রিক উইলিয়ামস জিতেছে ঠিক আছে, কিন্তু রিকি সেন্টসের জন্য সব থেকে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই ম্যাচে তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল। মানে সে এখন যে হিল ক্যারেক্টারটা প্লে করছে তার মধ্যে যে একটা ইগো আছে, তার মধ্যে যে একটা ব্যাপার আছে যে সে সবসময় নিজেকে বড় মনে করে, তো সেই ব্যাপারটাকে সে ভালো মতো এই ম্যাচে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তার মধ্যে যে একটা চিটিং করার ব্যাপার আছে সেই ব্যাপারগুলোকে সে ভালো মতো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে, যেটা ভবিষ্যতে তার জন্যই ভালো জিনিস হতে চলেছে। এমনকি ম্যাচের শেষেও আমরা দেখতে পাই যে রিকি সেন্স আবার ট্রিক উইলিয়ামসকে পেছন থেকে অ্যাটাক করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় লিলিয়াটি আবার ফিরে আসে। তারপর লিলিয়াটি সর্বপ্রথমে কেন্ডো স্টিক দিয়ে তাকে অ্যাটাক করে, আর লাস্টে লিলিয়াটি রিকি সেন্সের উপর রকের যে একটা ওই এলবো ড্রপ টাইপের আছে সেটাও মেরে দিয়েছিল। মানে এলবো ড্রপ যেটা রক যে স্টাইলে এলবো ড্রপ মারে সেই স্টাইলে লিলিয়াটি রিকি সেন্সের উপর একটা এলবো ড্রপ মেরে দিয়েছিল। তারপর আমরা দেখতে পাই ট্রিক উইলিয়ামস আর লিলিয়াটি সেলিব্রেট করতে থাকে। তো ওভারঅল যদি এই ম্যাচটাকে স্টার্টিং দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 2.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপর আমরা ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপেরও ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে টিফিনি স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট জেট কার্গিল। এবার এই ম্যাচে যেমন আমি আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, কারণ আমি বলেছিলাম যেহেতু জেট কার্গিলের ম্যাচ, এই ম্যাচে অন্তত আমরা ইন্টারফারেন্স তো দেখতে পাবোই। মিয়া ইয়েম, তারপর ওই দিক থেকে মানে মিয়া ইয়েম না, এখন তো মিচেন, আমি বারবার নামটা ভুলে যাই, মিচেন, তারপর বি ফ্যাব এদের ইন্টারফারেন্স দেখতে পাবো। তো আমরা ঠিক সেটাই দেখতে পেয়েছি। মাঝখানে মিচেন এসে টিফিনি স্ট্র্যাটনকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল যখন বি ফ্যাব আর কি রেফারিকে ব্যস্ত করে রেখেছিল, কিন্তু তাদেরকে নিউট্রালাইজ করার জন্য আমরা সবার প্রথমে দেখতে পাই রিংয়ের তলা থেকে বেরিয়ে আসে চেলসি গ্রিন। এবার চেলসি গ্রিন সর্বপ্রথমে বি ফ্যাব আর মিচেনকে তো অ্যাটাক করে, কিন্তু তার সাথে সাথে সেটা ভালো কাজ করে গেছিলো, যেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপটা ছিল সেটাকে সে রিংয়ের মধ্যে নিয়ে এসেছিল। কিন্তু তারপর জেট কার্গিল তাকে ধরে নেয়। জেট কার্গিল যখন চেলসি গ্রিনের অবস্থা খারাপ করতে ব্যস্ত ছিল তখন আমরা দেখতে পাই পেছন থেকে সেখানে শার্লেট ফ্লেয়ারও চলে আসে। এবার শার্লেট ফ্লেয়ার শুধু আসে না, যেই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপটাকে চেলসি গ্রিন রিং সাইডে রেখে গেছিল সেই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপটাকে মানে শার্লেট ফ্লেয়ার নিজের হাতে তুলে নেয়, আর তারপর সেই চ্যাম্পিয়নশিপটা দিয়ে সে জেট কার্গিলের উপর অ্যাটাকও করে দেয় যখন রেফারির নজর চেলসি গ্রিনের দিকে ছিল। আর এইভাবে এটার সুযোগ তুলে আমরা দেখতে পাই টিফিনি স্ট্র্যাটন প্রিটিএস মুনসল্ট মেরে দেয় জেট কার্গিলের উপর, আর এইভাবে টিফিনি স্ট্র্যাটন জেট কার্গিলকে পিন করে তার ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। তারপর আমরা দেখতে পাই জেট কার্গিল তো পুরো অবাক হয়ে যায়, ওই দিক থেকে টিফিনি স্ট্র্যাটনের চেলসি গ্রিন সেলিব্রেট করতে করতে যেতে থাকে, আর শার্লেট ফ্লেয়ার একা দাঁড়িয়ে থাকে। মানে দেখে মনে হচ্ছে যে শার্লেট ফ্লেয়ার যদিও টিফিনি স্ট্র্যাটনের সাহায্য করেছে, কিন্তু তার সাথে টিফিনি স্ট্র্যাটনের কোনো সম্পর্ক সেইভাবে নেই। তার মেন টার্গেট হচ্ছে জেট কার্গিল, আর এখন হয়তো নেক্সট ফিউড আমরা শার্লেট ফ্লেয়ার আর জেট কার্গিলের মধ্যেই দেখতে পাবো। ওভারঅল যদি এই ম্যাচটাকে স্টার্টিং দিতে হয়, এই ম্যাচটাও যেমন বললাম জাস্ট স্টোরি লাইন প্রোগ্রেশনের জন্য ছিল, এমন কোনো ব্যাপক ম্যাচ এটা ছিল না। তো এই ম্যাচটাকে আমি দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। আর এবার ফাইনালি যদি কথা বলা হয় নাইট অফ চ্যাম্পিয়ন্সের মেন ইভেন্টের, যেখানে ছিল একটা ট্রিপল থ্রেট ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, যেখানে কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট গান্থার অ্যান্ড স্যামি জেন। এবার আমি তোমাদের বারবারই বলেছিলাম যে স্যামি জেনের একটা সৌদি আরেবিয়া কোটা থাকে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি তার কাজে লাগবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি। কিন্তু একদিকে ডাব্লিউডাব্লিউ ভালোই করেছে, কারণ স্যামি জেনকে তার মোমেন্ট ডাব্লিউডাব্লিউ আগেই দিয়ে দিয়েছে, তাই নেক্সট ইয়ার যখন রেসেলমেনিয়া সৌদি আরেবিয়া থেকে হবে তখন সেইখানেও যে স্যামি জেনকে একটা মোমেন্ট দিতে হবে এমন আর কোনো বাধ্যবাধকতা ডাব্লিউডাব্লিউর কাছে থাকবে না। যাই হোক না কেন, এই ম্যাচটার যদি কথা বলে, এই ম্যাচটা একটা ফার্স্ট পেস ম্যাচ ছিল, আর এই ম্যাচে তিনজনই দুর্দান্ত পারফর্ম করেছে। মানে গান্থার তো ভেবেছিল যে স্যামি জেন এই ম্যাচে কিছু করতেই পারবে না, কিন্তু স্যামি জেনও এই ম্যাচে অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করেছে। মানে যখন দেখে মনে হচ্ছিল যে এই হয়তো কোডি রোডস জিতে যাবে, সেই সময় স্যামি জেনই কিন্তু ছিল সে যে কিনা ম্যাচটাকে নিজের জন্য অন্তত বাঁচিয়েছিল। আর বলির পাঠা তো গান্থারই হয়েছে, কারণ ম্যাচের একটা মোমেন্টে আমরা দেখতে পাই যখন কোডি রোডস তার ক্রস রোডস লাগিয়ে দিয়েছিল গান্থারের উপর, তখন রেফারির পা ধরে টেনে স্যামি জেন বের করে নিয়েছিল। আবার সেমভাবে ম্যাচের একটা মোমেন্টে আমরা দেখতে পাই যখন স্যামি জেন গান্থারকে একটা হিলোয়া কিক মেরে দিয়েছিল, তখন কোডি রোডস রেফারিকে পা ধরে টেনে বের করে দিয়েছিল। মানে গান্থারকে তো পুরো পাঠা বানিয়ে রেখে দিয়েছিল ম্যাচে। কিন্তু গান্থারও এই ম্যাচে ডমিনেন্স দেখিয়েছে, কারণ গান্থারও তার পাওয়ার বোম মেরেছে এই ম্যাচে, স্যামি জেনকে পাওয়ার বোম মেরেছে, স্যামি জেনের উপরে কোডি রোডসকে পাওয়ার বোম মেরেছে, কিন্তু তবু গান্থার এই ম্যাচটা জিততে পারেনি। ম্যাচে অ্যাকশন রিং সাইডেও যায় যখন আমরা দেখতে পাই যে স্যামি জেন তার বন্ধু কেভিন ওয়েন্সের থেকে তার পাইল ড্রাইভার মুভটা চুরি করার চেষ্টা করে, যখন সে অ্যানাউন্সার টেবিলের উপর কোডি রোডসকে একটা পাইল ড্রাইভার মারার চেষ্টা করছিল, কিন্তু সেটাকেও কোনোভাবে কোডি রোডস কাউন্টার করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই রিংয়ে যখন গান্থার কোডি রোডসকে তার স্লিপার হোল্ডে আটকে দেয়, তখন কোডি রোডস প্রায় ম্যাচটা হেরে যেতেই বসেছিল। মানে রেফারি কোডি রোডসের হাত তুলে নিয়েছিল, হাতটা ছেড়েও দিয়েছিল, আর কোডি রোডসের হাত যদি সেই সময় পড়ে যেত তাহলে তো কোডি রোডসের অবস্থা খারাপ হয়েই যেত। মানে
খেলাই শেষ হয়ে যেত, কিন্তু স্যামিজেন তখন কোডি রোডসের হাতটাকেও ধরে নেয়। আর ম্যাচের এন্ডিং সিকোয়েন্সটা কিছুটা এরকম ছিল, যখন আমরা দেখতে পাই যে কোডি রোডস মানে গান্থারকে আর স্যামিজেনকে একসাথে, মানে স্যামিজেনকে যখন গান্থার তার স্লিপার হোল্ডে আটকে রেখেছিল, তখন কোডি রোডস গান্থার আর স্যামিজেনকে একসাথে একটা ক্রস রোডস মারে। আর তারপর কোডি রোডস যখন স্যামি জেনকে একটা ক্রস রোডস মারতে যাচ্ছিল, তখন স্যামি জেন সেই মুভটাকে কাউন্টার করে আর রোল আপ করে কোডি রোডসকে, চ্যাম্পিয়নকে পিন করে দেয়, আর হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তো এই ম্যাচেও আমার প্রেডিকশন একদিক থেকে দেখতে গেলে ভুলই হয়েছে, কিন্তু তবু স্যামি জেনের জন্য আমি হ্যাপি যে অন্তত স্যামি জেন এতদিনে নিজের যেটা প্রাপ্য অধিকার, নিজের যেটা পাওয়ার কথা ছিল সেটা পেয়েছে, সে ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরেছে। কিন্তু আমি এখনও আমার কথায় স্টিক থাকবো, আর আমার এখনও মনে হয় যে কোডি রোডসের কাছ থেকে যদি কেউ চ্যাম্পিয়নশিপটা নেওয়ার প্রথম অধিকার রাখতো, সেটা র্যান্ডি অর্টনেরই হওয়ার কথা ছিল। কিন্তু জানি না এবার র্যান্ডি অর্টনের কী হবে, র্যান্ডি অর্টন এবার ফিরে এলেও র্যান্ডি অর্টন কী করবে আমি সত্যি আর কিছু জানি না। কিন্তু যাই হোক না কেন, স্যামি জেন সৌদি আরেবিয়ার ক্রাউডের সামনে নিজের মোমেন্ট পেয়ে গেছে, আর তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ারে প্রথমবারের জন্য ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও নিজের নামে করে নিয়েছে। যাই হোক না কেন, যদি ওভারঅল এই ম্যাচটাকে স্টার্টিং দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 4.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। অ্যাকচুয়ালি আমি ম্যাচটাকে 4.25 স্টার্স দিতাম, কিন্তু যেহেতু স্যামিজেন এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে, স্যামিজেন যেহেতু নিজের মোমেন্ট পেয়েছে, যেটা অ্যাকচুয়ালি দেখে আমরা সারপ্রাইজ হয়েছি, আমাদের সবার ভালো লেগেছে, তার জন্য আমি 0.25 স্টার্স এই ম্যাচে বাড়িয়েছি। আর ওভারঅল আমি এই ম্যাচটাকে 4.5 স্টার্সের রেটিংস দিচ্ছি। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়ন্সের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট, আর আমার মত অনুসারে প্রত্যেকটা ম্যাচের স্টার রেটিংস। এবার তোমরা আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের স্টার রেটিংস কি প্রত্যেকটা ম্যাচের জন্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও। আর স্যামি জেন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতে যাওয়ায় তোমাদের রিয়াকশন কি কেমন সেটাও অবশ্যই আমাকে জানিও, তোমাদের রিয়াকশনে আমি জানতে চাই। আর বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। বাকি ভিডিওটাকে পারলে হাইপ করো, সপ্তাহের প্রথম ভিডিও, তাই হাইপ পয়েন্ট তো তোমাদের সবার কাছে বেঁচে থাকবেই আশা করি। তো প্লিজ ভিডিওটাকে হাইপ করে দিও, ভিডিওটাকে পারলে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।